শুধুমাত্র সবিতা বৌদির রিকোয়েস্টে আমি কিন্তু এই দুষ্টু কথাটা বলছি মারি। হ্যাঁ দাদাবাবুরা, তোমরা রাগ করো না। কুমিল্লা তোমাদের সীমান্তের কাছাকাছি একটা এরিয়া মারি, ওখানে আমার দেশ, ওটাই আমার জন্মভূমি, ওটাই আমার এরিয়া, লোকাল এরিয়া। তো আমাদের এলাকায় ভাবি আছে জনপ্রিয়, ওনার নাম হচ্ছে মুসলিমের বউ। তো মারি খুব সুন্দর সুন্দর কথা বলে, তো দুষ্টু কথাটা বলছি কিন্তু, হ্যাঁ ডোন্ট মাইন্ড। ভাবি মাঝে মাঝে বলেন যে পন্দে ঘু থাকলে মারি যেভাবে খুশি সেভাবে হাগা যায়। মানে কথার অর্থ হচ্ছে যে আপনার যদি হাগু ধরে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনি এই হাগু দিয়ে ডিজাইনও বানাতে পারেন, অনেক কিছুই খেলা যায়। তো কথাটা আমরা কেন বলছি, কলকাতার যে আপামর জনতা, বাংলাদেশ প্লাস কলকাতার মধ্যে ভালোবাসা ওইরকম ছিল মাইরি। কিন্তু এই বিজেপির কিছু মন্ত্রী আছে লাইক শুভেন্দু, কলকাতার জনগণকে তাদের মিডিয়া ব্যবহার করে, ওই যে একটা আছে না কি যে বাংলাদেশ শেষ, হ্যাঁ বাংলাদেশ থাকবে না, ওরকম চার চোখো কিছু সাংবাদিক দিয়ে মারি প্রচার প্রপাগান্ডা চালিয়ে জনগণকে দিয়েছে বিগড়ে। আর এর ফলে কলকাতার যারা ব্যবসায়ী তারা ভাবলো যে একটা কাজ করা যায়, মারি বাঙালিকে একদম উচিত শিক্ষা দিব। বাংলাদেশিদের উচিত শিক্ষা দিতে গিয়ে কী করলো, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গে ট্রাই করলো। তো এখন এই জামাই আদর করার জন্য আবার এই কান্নাকাটি মারি কি আসলে। দেখেন, আমি বরাবরই বলছি যে রাজনীতিবিদদের কথার ফাঁদে পা দিবেন না, মিডিয়াতে যা আছে তাই খাবেন না। কারণ এই মুহূর্তে ভারতের মিডিয়া কোথাও না কোথাও বাংলাদেশকে অস্থিতিশীল করার ট্রাই করছে। তো সেই তো লাইনে এলেন মারি, মাঝখানে এত কাহিনী কেন করলেন? কিন্তু এখন চাইলেই কি বিষয়টা সমাধান হয়ে যাচ্ছে? দর্শক, কলকাতার বেশ কয়েকটা কি বলে যে খুবই জনপ্রিয় এরিয়া, এই এরিয়াগুলা বেসিক্যালি বাংলাদেশের জনগণ কর্তৃক, মানে আমরা যারা বিভিন্ন সময় ভারতে চিকিৎসা করতে চাই, আমরা কলকাতায় ভ্রমণ করতে যাই, আর বিভিন্ন ইস্যুতে কলকাতায় যাই, তো আমরা কিন্তু হিউজ পরিমাণ টাকা খরচ করি, লাইক প্লেন ফেয়ার থেকে শুরু করে আপনার বাস থেকে শুরু করে সেখানের হোটেল, মোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা টাকা খরচ করি, তাই না? ফ্রিতে তো আর কলকাতা আমাদেরকে ভিসা দিচ্ছে না। তো আমরা যখন কলকাতাতে 100 টাকা খরচ করে চিকিৎসা করছি, এখন যখন কলকাতার ব্যবসায়ীরা, কলকাতার হাসপাতালওয়ালারা যখন সিদ্ধান্ত নিল, তো বাংলাদেশের তারা এই মুহূর্তে সিঙ্গাপুর, থাইল্যান্ড, তারপর হচ্ছে মালয়েশিয়া সহ বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া শুরু করে দিয়েছে। আর এতে কলকাতার পর্যটন ব্যবসায় নামছে বিশাল ধস। ধারাবাহিক রিপোর্টের এবারের অংশ হচ্ছে আপনার বাংলাদেশি দর্শকদের আপনার যেই পরিমাণ কি বলে যে সেখানে অত্যাচার করা হয়েছে, নির্যাতনের ঘটনাও ঘটেছে। আর এতে কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ার সোসাইটি, নিউ মার্কেট ট্রেড অ্যাসোসিয়েশন, হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশি পর্যটকদের উদ্দেশ্যে তারা একটা নতুন বার্তা দিয়েছে। দেখেন, আমরা বাংলাদেশি জনগণকে বয়কট করব না, তারা যেন নিশ্চিন্তে এখানে আসেন, যতটা পারবো এবার তাদেরকে নিরাপত্তা দিবে। আর পাশাপাশি বিশেষ ডিসকাউন্টও ঘোষণা করেছে হোটেলের মালিকগুলো। তথ্য বলছিল যে মার্কুইস স্ট্রিট ফ্রি স্কুল স্ট্রিট যে ওয়েলফেয়ার সোসাইটি, তাদের প্রায় সেখানে 104টা আপনার হোটেল আছে, যেখানে প্রায় 4000-এর উপরে মানুষ কর্মরত। এরপর ট্যাক্সি ড্রাইভার আছে, এই জায়গাটাকে কেন্দ্র করে খাবারের ব্যবসা আছে, মানুষ গেলে সেখানে কাপড় চোপড় কেনাকাটা করছে, বিভিন্ন প্রসাধনী কেনাকাটা করছে, বিভিন্ন জায়গায় ঘুরছে, গাইডরা আছে। সো এখান থেকে বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশের এই জনগণগুলোর উপরে কানেক্টেড ছিল। আর রাইট নাও তারা পড়ছে বিপদে, মানুষগুলো কর্মহীন। আমরা বাংলাদেশ বলেন আর কলকাতা বলেন, সরকার ঘরে এসে খাবার দিয়ে যায় না। যদি আপনার পেটে খাবার না থাকে, আপনি নিজেকে চুরি করুন, ডাকাতি করুন, কর্ম করুন, আপনাকে কিন্তু পয়সা ইনকাম করতে হবে। তো এই পরিস্থিতিতে আপনার আজকে যিনি আপনার এই মার্কুইস স্ট্রিট ফ্রি ফুল স্ট্রিট ওয়েলফেয়ারের যিনি যুগ্ম সচিব আছেন মন্তুর সরকার, তিনি বলছেন নিউ মার্কেট মূলত বাংলাদেশ ভিত্তিক অঞ্চল, বাংলাদেশি পর্যটকদের উপর নির্ভর করে এখানকার মানি এক্সচেঞ্জ, হোটেল, পর্যটক ব্যবসা চলছে, তাই তাদের অনুপস্থিতি আমাদের এখানে প্রভাব ফেলছে। এখানে আমি বলি যে ওনার বক্তব্যটা আমি শুনছিলাম ভিডিও বার্তাটা, সেখানে তিনি বলছিলেন যে যেখানে একটা হোটেলে কথার কথা আগে 100% কি বলো যে পর্যটক থাকতো বাংলাদেশি, এখন সেইখানে আছে 20-30%, বরঞ্চ এটারও কমে যাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে। তো তার অভিমত যে সম্পর্ক নষ্ট করার জন্য কিছু গুজব ছড়াচ্ছে, কিন্তু সেদিকে কান না দিয়ে বাংলাদেশের পর্যটকদের জানাবো আপনারা এখানে আসুন, দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশই ব্যবসায়ীরা রয়েছেন, তাই আমাদের উভয় পক্ষকে এই সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসতে হবে। আমি সেটার পক্ষে। কেন? আমরা রাজনীতিবিদদের কথায়, বাংলাদেশও আছে রাজনীতিবিদদের মধ্যে এক অংশ যারা পাকিস্তানের ভালোবাসায় নিমজ্জিত থাকে,
আবার আরেক অংশ আছে ভারতের ভালোবাসায়। তো এদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই, এরা রাজনৈতিক প্রেমের মধ্যেই কাজগুলা করে। কিন্তু আমজনতা, বাংলাদেশের আমজনতা, কলকাতার আমজনতা আমরা প্রায় সেম সেম, অভাব অনটন এগুলোর সাথে লড়াই করে কিন্তু আমাদেরকে চলতে হয়। সো ভারতের জনগণকে বলবো, আপনারা আর এ সকল গুজবে পা দিবেন না, কারণ আপনাদের দেশের 49টি মিডিয়া চিহ্নিতভাবে ইন্ডিয়া টুডের মতন গণমাধ্যম ভারতের নারীদেরকে দিয়া মিথ্যা ভিডিও বানাইয়া সাক্ষী দিয়া, এই যে খুকিরানির ভিডিওটা দেখছেন না, আপনাদের দেশের নাগরিক, এখন তো তিনি সত্য কথা বলে দিয়েছেন যে কিভাবে কিছু টাকা পয়সা দিয়া তাকে এই কাজটা করানো হয়েছে। তো যাই হোক, এখন আপনারা জামায়াত করতে চাচ্ছেন, আমরাও আশা করি এই সংকট অচিরেই কেটে যাবে। আমরাও যে এখানে 2 পয়সা কম খরচ হয় সেখানে যাব। তবে হ্যাঁ, কলকাতা গেলে নিজের বাংলা ভাষার মানে খাবার দাবার জীবনযাত্রা অনেকটা নিজের দেশের মতনই হয়তো বা মনে হয়। আমি কখনো যাইনি, ইন ফিউচার যাবো ইনশাআল্লাহ। তো আমরা চাই এই সুসম্পর্কটা বজায় থাকুক। তবে রাষ্ট্র টু রাষ্ট্র বা সরকার টু সরকার যখন হুমকি ধামকি আসে তখন কিন্তু আমাদের গলার সুর বদলে যায়। আমজনতার সাথে আমাদের কোনো রকম দ্বিধা বিভক্তি নাই। মমতাদি দেখো, ভালোবাসাটা কিন্তু হয়ে যাচ্ছে আবার। তবে তুমি যে কথাটা বলেছো দিদি, এবার বাংলা থেকে তোমার পক্ষে কিন্তু অনেক কথা বলেছি মারি। আমার কাছে মনে হতো যে একজন প্রধানমন্ত্রী কেমন হবে, নানান সমালোচনা আছে, বিতর্ক আছে মারি, কিন্তু তারপরেও তোমার অ্যাক্টিভিটিস দেখে মনে হতো হ্যাঁ, একজন প্রধানমন্ত্রীর লাইফটা এমন হওয়া উচিত, ইভেন স্ট্রেইট এরকম কথাবার্তা বলা উচিত। কারণ আমরা অন্তত এই ঘটনার আগে পশ্চিমবঙ্গকে একটা রাজ্য হিসেবে জানতাম যেখানে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি এটা বজায় ছিল। সারা ভারতবর্ষ জুড়ে যখন গরুর মাংস নিয়ে বিক্ষোভ হচ্ছিল, তুমি মমতা দিদি বলেছিলে যে মুসলিমরা গরু খাবে, এমনকি সেটা তুমি মেকসিওর করেছো, এটা তাদের অধিকার, সেজন্য তোমাকে ভালোবাসতাম। তো যাই হোক, মাঝখানে তুমি উল্টাপাল্টা কথা বলেছো, আমরাও সমালোচনা করেছি। তো এখন তোমার যে বক্তব্য সেটা আমার কাছে ভালো লাগছে, এটাই হওয়া উচিত। এবার লাইনে চলে আসো, ও ব্যবসায়ীরা আসছে, চিকিৎসকরা আসছে, হোটেলওয়ালারা আসছে, ফাইনালি তুমিও আসছো। ভালোবাসা, লাভ ইউ দিদি। আচ্ছা দেখেন, মমতা দিদি হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিয়েছে, এটা কারণ হচ্ছে যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণা এই ইস্যুটাতে ভারতের জনগণকে একটা কার্ড খেলে ফেলছিল সে দেশের রাজনীতিবিদরা। আর যখন কোনো একটা জিনিস ট্রেন্ডে থাকে সেটা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করে, এরপরে আপনি এটা নিয়ে কথা বলতে হয়। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের পতনে এই যে ফারজানা রূপানা কি শেখ হাসিনার প্রশ্নটা কি করছিল খেয়াল আছে তো, যে প্রধানমন্ত্রী মানে এই কোটাগুলা কি রাজাকার পাবে নাকি মানে মুক্তিযোদ্ধারা নাতিপুতেরা পাবে নাকি রাজাকাররা পাবে, এরকম একটা প্রশ্নটাই ছিল যে চয়েসেবল একটা অপশন। তো মমতাদেরও ওই দিন কিন্তু এরকমই প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা যাই হোক, এখন তিনি বলছেন প্রকৃত কথা, যেটা একটা রাষ্ট্র অন্য রাষ্ট্রের প্রতি সম্মান দেখিয়ে বলা উচিত। মমতা বলছেন যে বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চাই না। তবে তিনি কেন নাক গলাতে চাচ্ছেন না সেটা কিন্তু ভয়ের একটা কারণ জায়গা থেকে তিনি বলছেন। বিষয়টা এত যে হোয়াইট কালার হয়ে গেছেন দিদি, সবসময় সাদা শাড়ি পরেন, কিন্তু এখানে আরেকটা ঘটনা আছে। তিনি আপনারা বলছেন বাংলাদেশ ইস্যু আন্তর্জাতিক এবং জাতীয় ইস্যু, কেবল ভারত সরকার তাতে সিদ্ধান্ত নিতে পারে। আমি বলতে চাই প্লিজ আমাদের লোকদের রক্ষা করুন। বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত রয়েছে এই পশ্চিমবঙ্গেরই, তাই বাংলাদেশে কিছু ঘটলে তার আঁচ এসে পড়বে পশ্চিমবঙ্গে। তিনি বলছেন বাংলাদেশের আছে যদি এখানে আগুন লাগে তাহলে কিন্তু আগুনটা বিহার অবধি বাদ যাবে না, কারণ আমরা পরস্পরের সঙ্গে জড়িত এবং আমাদের বর্ডার সবারই এক। আমি চাই না এটা হোক, বুঝতে পারছেন তো? বাংলাদেশ অস্থিতিশীল হওয়া মানে ভারতের অনেকগুলো স্টেট রাজ্য, এই যে 7 সিস্টার্স, প্রত্যেকটাই কিন্তু আসলে উত্তেজিত হবে। কারণ মোদী সরকারের যে শাসন, মমতা দিদিরে দেখবেন সারাদিন মোদির 14 গোষ্ঠী নিয়ে কথা বলে, ধুইয়া ফেলে একদম সার্ফ এক্সেল দিয়া। তার দেশের প্রধানমন্ত্রী কিন্তু তিনি যেইভাবে ধোন, বাংলাদেশে এইভাবে ধোয়ার সাহস করে না। তো হঠাৎ করে 100 কেন কথা বলল? ওই যে ইস্যুটা হিন্দু, মিডিয়ার প্রচার প্রপাগান্ডা। তো সিচুয়েশনটা যখন এমন হইল, জনগণ রাস্তায় নামলো, সরকারের কাছ থেকে বক্তব্য শুনতে যায় কোনটা? ওইটা যেটা বাংলাদেশের বিপক্ষে যাবে। কিন্তু এখন মাথাগুলো ঠান্ডা হয়েছে, গত সপ্তাহ খানেকের মধ্যে বোঝা যাচ্ছে এবার কিন্তু তারা যেই বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো কি বলা হয় যে গ্রহণযোগ্য। তো তিনি বলছেন যে সব দেশেই পরিস্থিতি শান্ত করার জন্য বাহিনী আছে জাতিসংঘের কাছে। শ্রীলঙ্কাতেও রাজীব গান্ধীর আমলে শান্তি প্রতিষ্ঠার জন্য বাহিনী পাঠানো হয়েছিল। ওই দিন সাংবাদিকদের এক প্রশ্নের জেরে তিনি আসলে তাৎক্ষণিক জবাব হিসাবে বলছিলেন যে বাংলাদেশের এই পরিস্থিতি
কন্ট্রোল করার জন্য, যেহেতু সরকার এখানে নির্ধারিত নাই, অস্থিতিশীল একটা পরিবেশ, সেই জন্য জাতিসংঘের হয়তো শান্তিরক্ষী বাহিনী পাঠানো উচিত। এটা মমতা দিদি আজকে এটা ক্লারিফাই করছেন। তো তারপরে বলছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হোক, এটা তিনি চান না, কারণ এটার খেলা পশ্চিমবঙ্গকেও সহ্য করতে হবে, আর সেটা বিহার পর্যন্ত যাবে। এটা ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দরভাবে আবার বিষয়টা বুঝতে পারছেন। এক দেশ অন্য দেশকে ছোট করে দেখা, এক দেশটা আরেক দেশ খায় না। ব্যবসা বাণিজ্য করি, রাষ্ট্র টু রাষ্ট্র, এখানে ভালোবাসা থাকবে, জনগণ টু জনগণ শ্রদ্ধাবোধ থাকবে, কিন্তু জনগণকে উস্কাইয়া কোনো একটা অ্যাক্টিভিটিকে নিয়ে ধাবিত করে নিয়ে যাওয়া, এটা ভালো লক্ষণ না। আস্তে আস্তে কলকাতার সুবুদ্ধি হচ্ছে। ধন্যবাদ।